কথা আছে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। খনার বছর নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। আমি কেন এটাতে শুরু করলাম তার কারণ, মঙ্গলে ভোটের রেজাল্ট অর্থাৎ দিল্লির ভোটের রেজাল্ট এবং আগামীকাল অর্থাৎ বুধবার দিল্লির বিধানসভা নির্বাচন, এবং ঠিক সেই নির্বাচনের ওপর ভিত্তি করে নির্বাচনী ফলাফল কি হবে তা তো সময় পড়বে। কিন্তু তার আগে যেভাবে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে তা বলা যায় দিল্লির বিধানসভা নির্বাচনে এর আগে এরকম নজির খুব কমই দেখা গিয়েছে। কেন বলছি বলুন তো, তার কারণ ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অতীশীর ওপরেও মামলা হয়েছে। ঠিক শুনছেন, দেখেছেন কখনো যে একেবারে ভোটের সম্মুখে দোরগোড়ায় মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তার উপরই মামলা হতে? এই জন্যই বলছি নজিরবিহীন। আর সব থেকে বড় প্রশ্ন হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের শরিক আপ এবং কংগ্রেস দুজন আলাদা আলাদা লড়ছেন, কিন্তু দুজনের মুখেই দুজনের এগেনস্টে নানান রকম কথা। কখনো আপ সমর্থক থেকে বলা হয়েছে, আপ নেতার পক্ষ থেকে বলা হয়েছে কংগ্রেসকে ইন্ডিয়া শরিক দল থেকে বের করে দেওয়া হোক। যদিও বা আজ এই প্রেক্ষিতে যাওয়াটাও ঠিক হবে না, কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়ে কংগ্রেসও তার অ্যাকচুয়াল জায়গা ছেড়ে দিতে রাজি নয়। অন্যদিকে পাল্টা যদি বলি তাহলে শক্ত বিরোধী এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লিতে বিজেপিও খুব একটা ব্যাকফুটে নেই, এবং ঠিক সে জায়গায় যমুনা নদী দূষণ এবং বিভিন্ন রকম আবগারি দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন এজেন্ডাকে সামনে রেখে, বিভিন্ন ইস্যুকে সামনে রেখে এজেন্ডা তৈরি করবার চেষ্টা করছেন পলিটিক্যাল পার্টি, বিশেষ করে বিজেপি। আর ঠিক সেখানে শেষ রাজনৈতিক হাওয়াটা কি দিতে পেরেছে বিজেপি? সত্যি কি তা দিতে পারল বিজেপি? শেষ বেলায় সাধারণ মানুষ কি বলে সেটা নিয়েও কথা হবে। আগামী 1 ঘন্টায় বিজেপি, কংগ্রেস, তৃণমূল এবং আপ প্রত্যেকের মতামত নেওয়ার চেষ্টা করব। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আর ঠিক আজকের মূল আলোচনার বিষয় দিল্লির মসনদে কার অধিকার। আর ঠিক সেখানে প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, রাত পোহালেই নির্বাচনী লড়াই রাজধানীতে। দিল্লির 70টি বিধানসভা আসনে এক দফায় ভোট হতে চলেছে। তার আগের দিনই জোড়া মামলায় নাম জড়ালো দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতীশী মালেনার। মঙ্গলবার সকালে দক্ষিণ পূর্ব দিল্লি পুলিশের ডিসিপি জানিয়েছেন, ভোটের ঠিক আগে গোবিন্দপুরী থানায় অতীশীর বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়েছে। উঠছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। সোমবার রাতে আপ সমর্থকরা এক কনস্টেবলকে সপাটে চড় মারেন বলেও অভিযোগ। অভিযুক্তদের আটক করেছে পুলিশ। देखिए, दोनों जो पार्टियां हैं इनके आपस में कॉल्स हमें आई, तो उसमें जब हमने फर्स्ट कॉल पे रिस्पॉन्ड किया तो 2 जने जो भाजपा से थे और उसमें कॉन्स्टिट्यूएंसी में नहीं वहाँ के वोटर्स थे, तो उनके अगेंस्ट में हमने एक्शन लिया। उसके बाद जब दूसरी कॉल आई तो जब हम पहुंचे वहाँ पे तो आम आदमी पार्टी के काफ़ी कार्यकर्ता वहाँ पे एकत्रित हो रखे थे। 10 करीब गाड़ियाँ थी इनकी और 40 करीब इकट्ठे हो रखे थे। बार बार रिक्वेस्ट करने के बाद भी ये लोग डिस्पर्स नहीं हो रहे थे, तो इन पे जो है 188 की कार्रवाई जो है प्रोहिबिटरी ऑर्डर्स और एमसीसी का उल्लंघन करने पे हमने की है। इसके अलावा जब हम लोग वीडियोग्राफी कर रहे थे तो 1-2 जो कार्यकर्ता थे आम आदमी पार्टी के, इन्होंने बदतमीजी की और हमारे कांस्टेबल के हाथ से मोबाइल जो है उस पर झपट्टा मारा और गिरा भी दिया, और जिसमें उनको चोटें भी आई। तो इसके ऊपर भी एक जो है हमने अवरोध पैदा करने की जो FIR है वो हमने की है। सर, कुल कितनी FIR दर्ज? অতীশীর পাল্টা অভিযোগ, বিজেপি নেতা রমেশ বিধুরির পরিবারের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনার জন্যই তাকে নিশানা করছে দিল্লি পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দিল্লি পুলিশেরও সমালোচনায় মুখর অতীশী ও আপ নেতৃত্ব। कमीशन को लग रहा है कि उनको बदनाम किया जा रहा है, तो हमारा उनसे यही आग्रह रहेगा, एक्शन लें। हम तो सबूत प्रस्तुत कर रहे हैं। मैंने तो जीपीएस टैग फोटोज ट्विटर पे डाली हैं। जो नॉन वोटर्स ऑफ कालका जी हैं वो वहां पे मौजूद थे। क्या कर रही है इलेक्शन कमीशन? क्या इलेक्शन कमीशन ने इनमें से एक के खिलाफ भी कार्रवाई के लिए कहा? उल्टा मेरे ऊपर FIR करवाया है इलेक्शन कमीशन ने। दूसरी का हक है उनके इश्यूज को उठाना। चुनाव आयोग की निष्पक्षता तब साबित होती अगर चुनाव आयोग उनके खिलाफ कार्रवाई करने के निर्देश देता। चलिए, चुनाव आयोग को पता नहीं था, क्या चुनाव आयोग उस पुलिस अधिकारी को अभी अगले 1 घंटे में सस्पेंड कर सकता है जिसने आतिशी जी के खिलाफ FIR करके बीजेपी के गुंडों के हौसले बढ़ाए हैं? किस नियम के तहत कंप्लेनेंट के खिलाफ शिकायत पर FIR की गई?
সোমবার দিল্লি বিধানসভা ভোটের প্রচার শেষ হয়েছে। বুধবার ভোট গ্রহণ। গত বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি দিল্লির 70টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 62টি আসন জিতেছিল। বিজেপি পেয়েছিল 8টি আসন। কংগ্রেস শূন্য হাতে ফিরেছিল মাত্র 4.26% ভোট পেয়ে। কংগ্রেস এবার অন্তত 20টি আসনে 12 থেকে 15% ভোট পেতে চাইছে। এই আসনগুলিতে কংগ্রেসের ভোটই ঠিক করে দিতে পারে দিল্লি নির্বাচনের ভবিষ্যৎ। ভোটের আগের দিনও কংগ্রেস অভিযোগের আঙুল তুলেছে বিরোধীদের দিকে। पूजा में मैं मत्था टेक रहा था, तभी मुझे फोन आया मेरे सोर्स का कि ईस्ट विनोदनगर जी ब्लॉक के अंदर एक कैंप है, जय भारती कैंप। वहां पर गोश्त बांटा जा रहा है, गोश्त के साथ वहां नशा बांटा जा रहा है, शराब बांटी जा रही है। मैंने अपने साथी और अपने भाई को भेजा, वो खबर पुख्ता हो गई। वहां पे रंगे हाथों एक मनीष नाम का व्यक्ति है जो भाजपा का कार्यकर्ता रवि नेगी का आदमी है, और उसने बताया कि वो एक अन्य कार्यकर्ता के घर से लेकर के आया। जब यहाँ आया तो यहाँ पर ये पाया गया कि बीजेपी का ये झंडा देख सकते थे, लाइट आपकी जाए ऊपर, ये बीजेपी का ये झंडा लहर रहा है। ये नीचे घर है, उस व्यक्ति का नाम है दयाराम राजभर, जो रवि नेगी के लिए काम करता है। और यहाँ কংগ্রেস এবার যদি 15%-এর বেশি ভোট পায় তাহলে সমস্যায় পড়তে পারে অরবিন্দ কেজরিওয়ালের আপ। কংগ্রেস যদি 10%-এর কম ভোট পায় তাহলে ফের দিল্লি বিধানসভার ক্ষমতা দখলের স্বপ্ন অধরাই থাকতে পারে বিজেপির। তবে কংগ্রেসের ভোট ব্যাংক যদি বিজেপির দিকে মোড় নেয় তবে তা অন্য কথা। প্রশ্ন উঠছে, জেল ফেরত অরবিন্দ কেজরিওয়াল কি আদৌ আছেন আগের মতো জনপ্রিয়? দুর্নীতির হাজারো অভিযোগের পর কি ক্ষমতা ধরে রাখতে পারবে আপ? এসব প্রশ্নে পালাবদলের আওয়াজ উঠেছে দিল্লির ভোটে। রাজধানী ভোট হয়ে উঠছে বেশ গুরুত্বপূর্ণ, তাই ভোট যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে উত্তেজনা। ভোট শান্তিপূর্ণ রাখতে রাজধানীতে শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর ফ্ল্যাগ মার্চ। 5 फरवरी 2025 को दिल्ली के आम चुनाव हैं, विधानसभा के चुनाव होने वाले हैं। उसी के तहत हमारे स्पेशल सिटी लॉ एंड ऑर्डर कॉल 4 की मार्गदर्शन के तहत हमारी डीसीपी रोहिणी की जो डिस्ट्रिक्ट की टीम है, उन्होंने यहाँ पे आज फ्लैग मार्च कैरी आउट करवाया है। शाम को 6 बजे के बाद कैंपेनिंग बंद हो चुकी है। उसी के तहत कॉन्फिडेंस बिल्डिंग मेजर, आउटर फोर्स, लोकल फोर्स के साथ इसमें पेट्रोलिंग कराई जा रही है और इलाके में एक मैसेज पहुंचाया जा रहा है कि आप निश्चिंत रहें और आपको जिसको वोट करना वोट करें और इलेक्शन में भागीदार बने। दक्षिण जिला, क्योंकि अब इलेक्शंस में वोटिंग स्टार्ट होने में 48 घंटे से कम है, दक्षिण जिले ने अपनी तैयारी बढ़ा दी है। हमने बॉर्डर पे जो पिकेट्स लगी हुई हैं उनको फर्दर स्ट्रेंथन करते हुए इंटेंसिव चेकिंग स्टार्ट कर दी है, ताकि कोई राउडी एलिमेंट्स या कोई उधर से स्मगलिंग ना हो दूसरे ज़िले से किसी से। साथ ही साथ हमने जो वल्नरेबल एरियाज़ हैं जहाँ पर हो सकता है कि कोई प्रलोभन दिया जा सके या कुछ इलीगल एक्टिविटी हो सके, वहाँ पे हमने खूब रूट मार्च कराए हैं और फर्दर पिकेट्स इंटेंसिफाई करी गई हैं। साउथ दिल्ली यहाँ पे कई सारे जो स्लम क्लस्टर्स हैं या फिर डेंसली पॉपुलेटेड एरियाज़ हैं, वो बहुत सारे वल्नरेबल एरियाज़ हैं, उनमें हमने फर्दर पेट्रोलिंग इंटेंसिफाई कराई है। सीनियर ऑफिसर सब फील्ड पे उतरे हुए हैं और जाके पब्लिक से बातचीत कर रहे हैं ताकि किसी में सब फ्री एंड फेयर इलेक्शन की तैयारी कर सके। উত্তেজনা আছে, কারণ রাজনীতির পাশাপাশি প্রশাসনিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ এবারের দিল্লির ভোট। জয় পরাজয়ের খবর মিলবে শনিবার, গোটা দেশের নজর বুধবারে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। ঠিক সে জায়গায় আপকে নিয়ে যখন কথা হচ্ছে, দিল্লির বিধানসভা নিয়ে যখন কথা হচ্ছে, তখন দিল্লির বিধানসভায় গত 3 বছরের নির্বাচনী ফলাফল ঠিক কি কোন জায়গায় ছিল আপনাদের সামনে রাখছি। দেখুন, দিল্লি বিধানসভা নির্বাচন 2025। দিল্লি বিধানসভা নির্বাচনে 2013 সালে 28 আসন, 2015 সালে 67 আসন, 2020 সালে 62 আসন। গত 3টি বিধানসভা নির্বাচনে ফলাফল আপনাদের সামনে রাখছি। 2013 সালে 28টি আসন, 67 আসন 2015 সালে এবং 2020 সালে 62টি আসন। নেক্সট প্লেট আপনাদের সামনে রাখছি। দেখুন, দিল্লি বিধানসভা নির্বাচনে 2025 কোন কোন দল লড়াই করছে। দেখুন, আম আদমি পার্টি 70, বহুজন সমাজ পার্টি 70, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি 30, AIMIM 12, ভারতীয় জনতা পার্টি 68, ভারতীয় জাতীয় কংগ্রেস 70। 70টি আসনেই লড়াই করছে বহুজন সমাজ পার্টি, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি 30টি, ভারতীয় জনতা পার্টি 68, ভারতীয় জাতীয় কংগ্রেস 70টি আসনেই লড়াই করছে। অত্যন্ত ভাইটাল আগামীকালের এই নির্বাচন। আর ঠিক সেখানে
লড়াই যখন বিজেপি আর আপের মধ্যে সবচাইতে বেশি এবং একটি ব্রিজ হিসাবে কাজ করছে কংগ্রেসেরও পালা বদল কেমন করে হতে পারে তা কেউ জানে না। হাওয়া বদল করতে পারে কিনা দিল্লি বিধানসভা নির্বাচনের কংগ্রেস, সেটাও একটা বড় প্রশ্ন। আর ঠিক সেখানে প্রথমে বিজেপি এবং আপকে মুখোমুখি আজ রাখবো। বিজেপি কি বলছে, কতটা আত্মবিশ্বাসী, এবং তার সঙ্গে সঙ্গে আপ কতটা আত্মবিশ্বাসী জানার চেষ্টা করবো। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রিমা ব্যানার্জি, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আপ ব্রজকিশোর টুডু, আপ সমর্থক। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আমি প্রথমেই যাব ব্রজকিশোর বাবুর দিকে। ব্রজকিশোর বাবু, কতটা আশাবাদী? আমি একটু মাফি চাই, আমি বাংলা থেকে এত ভালো বলতে পারি না, হিন্দিতে বলছি। নো ইস্যু, আপনি বলুন। मैं कहता हूँ कि ये चुनाव आम आदमी पार्टी जीतेगा ही जीतेगा। जिस तरह से पब्लिक रिएक्शन आ रहा है, जीतेगा ही जीतेगा। आपको क्यों लगता है? इसमें कोकला गया है जो जिस तरह से आपको उनका जो पब्लिक का रिएक्शन जो देख रहे हैं ना, तो जरूर बीजेपी को हरा के आम आदमी पार्टी आएगा ही आएगा। বেশ, আমি বিজেপি সমর্থকের কাছে যাব, রিমাদির কাছে যাব। রিমাদি, ঠিক কি কারণে এতটা আত্মবিশ্বাসী আপ, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের মূলত কি ইস্যু নিয়ে আপনাদের এই এতটা আত্মবিশ্বাস বিজেপির দিক থেকেও পাওয়া যাচ্ছে? সকল দর্শক বন্ধুকে শুভ সন্ধ্যা। এবং আমি কাইন্ডলি আনমিউট করুন। হ্যাঁ, শোনা যাচ্ছে? বলুন। হ্যাঁ, দর্শক বন্ধুদের শুভ সন্ধ্যা। আগামীকাল ইলেকশন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে মানুষের এই যে পুরো ক্যাম্পেইনিং পিরিয়ডে মানুষের থেকে যে ক্ষোভ বিক্ষোভ উঠে এসছে, বা মানুষের যা এই ইলেকশনের প্রতি তাদের মতামত উঠে এসছে, তাতে এটা নিশ্চিত যে এইবারে ভারতীয় জনতা পার্টি বহুমতে ওখানে জিতে আসবে। এবং শুধু তাই নয়, আপনি দেখুন সারা ভারতবর্ষে, শুধু মানে ভারতবর্ষের মতন একটি প্রাচুর্যময় দেশে কোনো রাজনৈতিক দলকে বেছে নেওয়ার সর্বোপরি কারণ থাকে সেই দলের নিজস্ব কিছু নীতি, তার এথিক্স, যেটা নিয়ে সেই পার্টির লোকেরা একটা সিস্টেমে, একটা এথিক্যালি একটা গঠন করে। যেখানে আমরা দেখেছি এই দুবারের টার্মে আপ আসার পর প্রথমত এত রকম কথা, এত রকম বিশ্বাস মানুষের কাছে রেখে যে পার্টিটা এলো দিল্লিতে, তাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম লোক আজকে কিন্তু আমাদের বিজেপিতে জয়েন করেছে, বা তারা তাদের ভুল বুঝেছে এবং তারা সেই দল থেকে বেরিয়ে এসছে। এবং যেই নীতিগত জায়গা থেকে মানুষও জিজ্ঞেস করেনি এবং দলও সেখানে কোনোদিনও তাদের নিজের মতামত জানায়নি, যে ভারতবর্ষের মতন একটা দেশে যেখানে নানা জাতির মানুষ একসাথে মিলিতভাবে থাকে, তারা সেখানে সেই দেশের মানুষের জন্য ঠিক কি এজেন্ডা নিয়ে নামছে। শুধু সর্বোপরি আমি বলবো যে শুধু এই যমুনার প্রতি যে সব থেকে বড় একটা কথা উনি বলেছিলেন, যে প্রথমবার জিতলে পরে তিনি যমুনাতে ডুবকি লাগাবেন, কেজরিওয়াল বলেছিলেন। তা আজও আমরা দেখছি যে যমুনার বর্তমান যা পরিস্থিতি, বহুবার তিনি বলে গেলেন করোনা পিরিয়ড চলে গেছে, অর্ধেকের থেকে বেশি আমার নেতা জেলে চলে গেছে, এবং আমি যমুনার এখানে যেই আমি মানুষকে কথা দিয়েছিলাম যে আমি পরিষ্কার করব বা আমি সংস্করণ করব, তিনি সেটা করে উঠতে পারেননি। তো যথারীতি বহুবার মানুষ দেখেছে, যেই কেজরিওয়াল মানুষকে বলেছিলেন প্রথম ইলেকশনের সময় যে আমি একটা লিস্ট নিয়ে দাঁড়াচ্ছি যে কারা কারা করাপ্টেড, আজকে কিন্তু সেই দলের নেতা জেল ছাড়া হয়ে বেরিয়ে এসছে এবং মানুষ বুঝেছে যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সর্বোপরি দেশের কথা ভেবে বিশ্ব বরেণ্য জায়গায় ভারতবর্ষকে যেখানে তুলে নিয়ে গেছেন, আগামী দিনে দিল্লির মানুষরাও ঠিক সেইভাবে এগিয়ে আসবে। এবং আমাদের ম্যানিফেস্টোতে এইবারে বলাই আছে, আমরা কিন্তু মানে সর্বোপরি যেখানে দেখা যাচ্ছে যে আজও আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখানে মহিলাদের ক্ষেত্রে চিন্তা ভাবনা কিন্তু সেইভাবে করা হয় না, বা ম্যানিফেস্টোতে আমরা আপের ম্যানিফেস্টোতেও কিন্তু
সেইভাবে কোনো রকম কোনো পরিষ্কার পাইনি। সেখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি যে এবারে মহিলাদের প্রতি তারা আর্থিক অনেক সাহায্য এবং সংগঠিত অনেক রকম বিধি কিন্তু তারা তৈরি করছে, এবং আমার বিশ্বাস যে আগামী দিনে বহুমতে ভারতীয় জনতা পার্টি রিমাদি, আপনারা যদিও বা আগামীকাল নির্বাচন, তাও কিছু বিষয় একটু আলোকপাত করবার চেষ্টা করব। আপনি বলছেন যে আপনারা মহিলাদের জন্য অনেক কিছু করবেন, ম্যানিফেস্টোতে লিখেওছেন। ম্যানিফেস্টোতে আরও অনেকগুলো জিনিস আছে, সেগুলো নিয়েও আমরা বিচার করব, জানার চেষ্টা করব। বিচার করা উদ্ধত্ত আমাদের নেই, মূল কথা আপনাদের ম্যানিফেস্টো নিয়ে আমরাও কথা বলবো। কিন্তু প্রশ্ন হচ্ছে মহিলাদের নিরাপত্তা এবং তার সঙ্গে সঙ্গে মহিলাদের জন্য ফেসিলিটিস অনেক পরিমাণে দিয়ে রেখেছে আপ সরকার, এমনটা সাধারণ মানুষও বলে। এবার প্রশ্ন হচ্ছে বিশেষ করে কোনো গাড়িতে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে মহিলাদের সম্ভবত, আমি যদি খুব ভুল না হই সেটা আপ সমর্থক ভালো বলতে পারবেন, সেখানে সম্ভবত মহিলাদের ফ্রি কিছু একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম রয়েছে। আমি এখানে ব্রজকিশোর বাবুর কাছে একটু যাবো। ব্রজকিশোর বাবু, আমি কি ভুল বলছি? जी मैं बोला था जैसे महिलाओं को बस ट्रैवलिंग में फ्री दे दिया गया है, दिया गया था और अभी भी आगे भी दिया जाएगा। और साथ में जो बीजेपी सरकार जैसे पहले का वादा किया था, उसमें वादा में कुछ निभाया भी नहीं है। अभी देखिए बिजली फ्री आम आदमी पार्टी ही दिया है, एजुकेशन सिस्टम जो वर्ल्ड क्लास में दिया है, और बुजुर्गों के लिए जो टूरिस्ट बाहर जाने के लिए वो भी दिया है। लेकिन अभी बीजेपी जो जितना भी वादा किया था, पहले जो जितना काला धन लाने के लिए बोला था, अभी तक कुछ लाया क्या? अभी ये पब्लिक के सामने आ जाना चाहिए। और अभी जो विजय माल्या বাবু, তারা সুযোগ পেলে তো আরো ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারবেন, সুযোগটাই না পেলে কি করে ইমপ্লিমেন্ট করবেন? हम साधारण आदमी जो पैसा भर रहे हैं, जीएसटी वगैरह डाल के सबको पैसा जो लाने के लिए मतलब मुसीबत में डाल दिया है। ये बीजेपी सरकार देश के लिए खतरा ही खतरा है। আম আদমি পার্টি যদি জিজ্ঞেস করি দিল্লির জন্য এখনো পর্যন্ত কি কি করেছেন? জি, আম আদমি পার্টি দিল্লির জন্য এখনো পর্যন্ত কি কি করেছেন? जी, वो आम आदमी पार्टी दिल्ली में अभी शिक्षा का जो वर्ल्ड क्लास स्तर में लेके आया है, ये आप देख भी सकते हैं। और अभी वहाँ का पब्लिक जो जितना भी है वो सब का रिएक्शन आप देख सकते हैं, विजुअली भी एक स्तर पे लेके आया है। जब भी बाहर का आउट ऑफ कंट्री का जितने भी आए हैं सब दिल्ली का मॉडल देखने के लिए ही आते हैं। एजुकेशन सिस्टम एक कई स्टेट आप जो जहां पर बीजेपी सरकार चला रही है वो कभी तो বলছি ব্রজকিশোর বাবু, বাংলা থেকেও এডুকেশন মডেল কি ভালো দিল্লিতে? ব্রজকিশোর বাবু জি, বাংলা থেকেও এডুকেশন মডেল কি ভালো দিল্লিতে? জি জি ভালো আছে, বাংলা থেকেও ভালো, দিল্লিতে খুব ভালো। জি জি, বাংলা থেকেও ভালো। তৃণমূল সমর্থককে থেকে জানার চেষ্টা করব, তৃণমূল সমর্থকরা আপনাদের সাপোর্ট করতে যাচ্ছে এবং কোনো এক জায়গায় আপ সমর্থক মনে করছেন যে দিল্লি এডুকেশন সিস্টেম সবচেয়ে ভালো। এবং বলছি ইন্ডিয়া জোটের শরিক থাকাকালীন অবস্থায় কথাটা বলছেন তো, নাকি ইন্ডিয়া জোটের বাইরে গিয়ে, কোনটা? বাইরে जो आस्ते चले पहले जो आए थे ना, वो लोग भी कहाँ जो आए थे उन वो सब कहाँ दिल्ली का ही मॉडल देखे गए ये का जो स्कूल जो गवर्नमेंट स्कूल, वो तो प्राइवेट स्कूल तो लेके गए, गवर्नमेंट स्कूल जो जहाँ पर बना हुआ था वो सब देख के गए। यही इंडिया का ব্রজকিশোর বাবু, আপনারা ইন্ডিয়া জোটের শরিক হিসেবে কংগ্রেসকেও মনে করছেন। কিছুদিন আগে থেকে ঠিক ভোটের আগে আগে এতটা বিরূপ প্রতিক্রিয়া কেন? কেন কংগ্রেসকে পছন্দ হচ্ছে না একদম? আমি বুঝতে পারলাম না। हम ये कहने की कोशिश कर रहे हैं कि एकदम निर्वाचन जब आ रहा है, वोट जब आ रहा है, उसके पहले पहले आप लोगों को क्यों लगता है कि कांग्रेस ने सही नहीं किया काम? और इंडिया अलायंस में है ना आप लोग, तो फिलहाल क्या दिक्कत हो रहा है आप लोगों का? कांग्रेस से क्या दिक्कत है आप लोगों का? नहीं, कांग्रेस तो अलायंस में ही चल रहा है, वो तो उससे तो दिक्कत नहीं, हम लोग चल रहा है, लेकिन आप लोग तो बहुत ज्यादा प्रतिक्रिया दे रहे हैं इसके ऊपर, कांग्रेस के ऊपर। नहीं, हम लोग ज्यादा बीजेपी के अगेंस्ट में ही चल रहे हैं। कांग्रेस के भी अगेंस्ट पे है आप लोग? बीजेपी तो आप लोगों का अगेंस्ट पे है, लेकिन ये तो विधानसभा निर्वाचन है ना? जी जी जी, यहाँ पर तो आप लोग एक साथ नहीं लड़ रहे हैं, जी। तो फिर
ব্রজকিশোর বাবু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গেছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। গৌরাঙ্গবাবু, আপনাকেও স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। বলছি, কিছুক্ষণ আগে ব্রজকিশোরবাবু কথা বলছিলেন, তিনি বলছেন দিল্লির এডুকেশন মডেল বাংলার চাইতেও ভালো, আপের সমর্থক বলছেন। গৌরাঙ্গবাবু, হ্যাঁ, বাংলার চাইতেও ভালো বলছেন, এডুকেশন মডেল বাংলার চাইতেও দিল্লিতে ভালো, আপ সমর্থক বলছেন। দেখুন, আপের সাথে তৃণমূল কংগ্রেসের তো ঝগড়া লাগিয়ে লাভ নেই ভোটের সময়। কি আমি কোথায় ঝগড়া লাগালাম? আমি ঝগড়া লাগালাম না, আমি তো জিজ্ঞেস করলাম। না না না, আমি একেবারেই ঝগড়া লাগাইনি। না, আমি শুধু বলছি যে বাংলার চাইতেও দিল্লিতে এডুকেশন পলিসি অনেক ভালো, এডুকেশন মডেল অনেক ভালো, এবং এটা স্বয়ং আপের সমর্থক বলছেন, আমরা বলছি না, আমরা কোনো ঝগড়া লাগাচ্ছি না। ছি, বলুন। দেখুন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এতে প্রাইভেট স্কুলগুলোর থেকেও বেশি সরকারি স্কুলগুলোতে দিল্লিতে স্টুডেন্ট পড়ছে। এটা একটা ভালো দিক। ডেফিনেটলি কিন্তু বাংলাও কিন্তু লিটারেসি এবং নিউমেরেসিতে কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী 1 নম্বর স্থানে দাঁড়িয়ে রয়েছে গত বছরের রিপোর্ট অনুযায়ী। সুতরাং আপও যেরকম কাজ করছে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো কাজ করেছে, তার মহল্লা ক্লিনিক করেছে, এবং পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু বাংলার থেকে ভালো নয় ক্ষেত্রে যে ধ্বংসস্তূপ। না গৌরাঙ্গবাবু, বাংলার থেকে তো বেশি ভালো নয়। বাংলার থেকে বেশি ভালো কি? না, এটা তো ঝগড়া হয়ে গেল। না, আমি বলছি না কিছু, আমি তো জিজ্ঞেস করছি, জানতে চাইছি। আমি মনে করি গোটা দেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আঞ্চলিক দলগুলোর যে অবদান তৈরি করে গেছে, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার, যে সরকারটা চলছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই জায়গাটা কিন্তু রাখতে পারে নাই। সেটা কিন্তু আমার একটা সোজাসাপটা প্রশ্ন রয়েছে, স্পেসিফিক প্রশ্ন রয়েছে। মজা অনেক হলো, আনন্দ দরকার, তার কারণ এন্টারটেনমেন্টও প্রয়োজন রয়েছে। একদম টেনশনের মোমেন্ট চলছে, আমি ঠিক সেই জায়গায় একটু সিরিয়াস মোশনে আসবো। আমার প্রশ্ন হচ্ছে গৌরাঙ্গবাবু, আপনারা তৃণমূল সমর্থন দিচ্ছেন, আপকে মানছি, কিন্তু বিশাল কিছু ভোটে এফেক্ট পড়বে কি? তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালের ওপর আবগারি দুর্নীতির মালা পড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যমুনা নদীতে দূষণের মালাও তিনি পড়েছেন। এত কিছু হবার পরে সত্যি কি আপনি মনে করেন যে আপের পক্ষে এই ভোট খুব সহজেই জেতা সম্ভব? দেখুন, আপের ক্ষেত্রে অবশ্যই অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে জেতা দরকার রয়েছে। কারণ বিজেপির সরকার যেভাবে করে যে সমস্ত বিরোধী দলগুলো রয়েছে তাদেরকে জোর করে কোনো প্রমাণ ছাড়া তাদেরকে জোর করে জেলে ঢুকানো ব্যবস্থা করছে। আজকে তাই যদি হতো তাহলে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন জিততে পারতেন না। ওনার কথা জমি দুর্নীতি ছিল, যেটা প্রমাণ করতে পারে নাই। অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে আবগারি দুর্নীতি, যেটা কিন্তু প্রমাণ করতে পারে নাই। মিথ্যে ভাবে মামলায় ঝুলিয়ে দিয়ে ওটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার। আপনি ঝাড়খণ্ডের সঙ্গে দিল্লির রাজনীতিকে একেবারেই তুলনা করতে পারবেন না। তার আমি একটা সহজ এক্সাম্পল আপনাদের দিই, অনেকেরই সুবিধা হবে যারা দর্শকরা শুনছেন। বিশেষ করে ঝাড়খণ্ডের রাজনীতি বলে তারা সেখানে আদিবাসী ভাষাটাকে খুব যথেষ্ট পরিমাণে মান্যতা দেয়, এবং ঠিক সেখানে যতবার প্রচারে গিয়েছেন অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী, তারা প্রত্যেকেই খুব যদি নিপুণভাবে রাজনীতিটাকে বোঝা যায়, তারা প্রত্যেকেই হিন্দিতে বার্তা দিয়েছেন। এবং তারা যে ইস্যুটিকে তুলেছিলেন তা হচ্ছে অনুপ্রবেশ। বিশেষ করে ইস্যুভিত্তিক যে ভোট হয়েছিল সেখানে অনুপ্রবেশের বিষয়ে তারা যে কথাগুলো বলেছেন, সাধারণ মানুষের কাছে হয়তো সেই বার্তাটা পৌঁছায়নি, আর ঠিক সে কারণের জন্য তাদের এই ভোটের ফলাফল হয়েছে। কিন্তু দিল্লির মানুষ কিন্তু হিন্দিটা খুব ভালো বোঝেন গৌরাঙ্গবাবু। ঠিক, হিন্দিটা ভালো বুঝেন, কিন্তু এদিকে দেখেন, যদি তুলনামূলকভাবে যদি চিন্তা করি, তাহলে আপের যত বিধায়করা রয়েছেন, যে কাজ করেছেন, ওখানে তো সাংসদ রয়েছেন 7টা থেকে 9টা, 7টা 9টা এটা শিওর করছি না, কিন্তু বলতে পারছি না। কিন্তু তারা কি করেছেন দিল্লির ডেভেলপমেন্টের জন্য যদি প্রশ্ন করা হয়, তাদের কিন্তু কোনো অবদান নেই। আজকে দিল্লিতে কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, পরিবহনে কোনো সমস্যা নাই। খালি একটাই সমস্যা আছে, সেটা হচ্ছে সেখানকার হচ্ছে অ্যাটমসফিয়ার বা হচ্ছে ওখানটা হচ্ছে গাড়ি ঘোড়া ধোঁয়া ছাড়া আর কোনো সমস্যা নাই। কিন্তু সাধারণ মানুষের জল বাড়িতে পড়ে গেছে, নিশ্চয়ই রিমাদি আসবো, শিক্ষা বিষয় উন্নত রয়েছে। তাহলে এটা অরবিন্দ কেজরিওয়ালের সময় হয়েছে?
অরবিন্দ কেজরিওয়াল করেছেন, তাহলে সেটাকে বলেছেন অরবিন্দ কেজরিওয়াল করেছেন মানছি, কিন্তু বিষয় হচ্ছে গৌরঙ্গবাবু আপনি নিজেই বললেন যে একটা মেজর ইস্যু তৈরি হয়েছে এখন, সেখানে যথেষ্ট দূষণযুক্ত আবহাওয়া এবং অদ্ভুতভাবে সাধারণ মানুষ যদি শ্বাস প্রশ্বাসই নিতে না পারে, অক্সিজেনই নিতে না পারে, তাহলে সেখানে কি উন্নয়ন হচ্ছে কি উন্নয়ন হচ্ছে না, তারা যদি বাঁচতেই না পারে উন্নয়নটা বুঝবে কি করে গৌরাঙ্গবাবু? না, সেটা দেখুন, সেটার জন্য শুধুমাত্র ওখানকার একটা অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চল, একটা জায়গাকে, দিল্লিকে অরবিন্দ কেজরিওয়ালকে জোর দিলে হবে না। ওখানটায় তো হিউজ পরিমাণ হচ্ছে এখন ইলেকট্রিক গাড়ির উপরে জোর দিতে লাগবে। পাঞ্জাব হরিয়ানার বিষয়গুলো রয়েছে, সেখান থেকেও যুক্ত রয়েছে, অনেকগুলো বিষয় কাজ করছে। শুধুমাত্র একটি সরকারকে আপনারা নিজেই একসময় বলেন ইলেকট্রিক গাড়ি দিয়ে ভাবলে কি করে হবে, পেট্রোল ডিজেল নিয়ে আপনারা অনেক রকম মন্তব্য করেন, এখন আপনারাই বলছেন ইলেকট্রিক কারের দরকার। গৌরাঙ্গবাবু আপনারা যে কোনো একটি স্ট্যান্ড নেন, ফিক্স হতে হবে তো, নাহলে সাধারণ মানুষকে কি করে আপনারা কনভিন্স করবেন? আমরা দেখুন, সাধারণ মানুষের ক্ষেত্রে আমাদের একটাই যে ধরনের কেন্দ্র সরকার আজকে তো মানুষকে বুঝতে লাগবে যে কোন সরকারটা ওটা সাধারণ মানুষকে বিপদগ্রস্ত করছে আর কোন সরকার সাধারণ মানুষকে বিপদগ্রস্ত করছে না। তাহলে যদি সেই রেশিও অনুযায়ী যদি দেখা যায়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পলিসি, সেন্ট্রাল গভর্নমেন্টে যেগুলোতে হাত দিচ্ছে সেগুলো তো বিপদগ্রস্ত করার পলিসি রয়েছে। সেখানে অরবিন্দ কেজরিওয়ালের ভূমিকা কিন্তু দেশের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। নট অনলি দিল্লির সাথে দেশের ক্ষেত্রে ওনার ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের জোট ঐক্যবদ্ধ কংগ্রেস আপ এবং তৃণমূল কংগ্রেস, গৌরাঙ্গবাবু একটু ভুল হয়ে যাচ্ছে। কংগ্রেস আলাদা করে লড়ছেন এবং কংগ্রেস আপের সম্বন্ধে বিস্ফোরক মন্তব্য করছেন গৌরাঙ্গবাবু। না গৌরাঙ্গবাবু আপনি এটা অস্বীকার করতে পারবেন না, আমার কাছে ফুটেজও রয়েছে যে আপ ওখানে জিতুক। কংগ্রেসের একটু জায়গায় আছে, ডেফিনেটলি কংগ্রেস তো চায় যে আপই জিতুক। আচ্ছা, কংগ্রেসও চাইছে, তাহলে কংগ্রেস লড়াই করছেন কেন? কংগ্রেস আলাদা করে লড়াই করছে কেন? বলতে পারবেন, রতন বাবুর কাছে জানা উচিত, কিন্তু আমি মনে করি যে সবাই চায়, দেশের প্রত্যেকটি মানুষ চায় অরবিন্দ কেজরিওয়াল জিতুক সেখানে। বেশ, দেশের প্রত্যেকটি মানুষ চায় কিনা আমি জানি না, দিল্লির মানুষ চায় কিনা আমরা জানি না, কিন্তু তৃণমূল সমর্থক হিসেবে এবং তৃণমূল নেতারা যেভাবে পাশে দাঁড়িয়েছে সত্যি খুব ভালো লাগছে যে ইন্ডিয়া জোটের শরিক অন্তত আপের পাশে তৃণমূল তো দাঁড়িয়েছে, কংগ্রেসের এখনো পর্যন্ত ভরসা করতে আমরা পারছি না। কংগ্রেসের রতনবাবু ভালো বলতে পারবে। আমি তার আগে রিমাদির কাছে যাবো, রিমাদি অনেকক্ষণ ধরে হাত তুলছে। রিমাদি বলুন। বলবো যে চোরের সাক্ষী মাতাল, তো সবার কথা শুনে সত্যি খুব হাস্যকর বিষয় লাগছে যে একটা মানুষ এবং একটা দল এবং একটা নীতির বিরোধিতা করতে সর্ব আঞ্চলিক দলরা একত্রিত হলো এবং একটা জোট করে ইন্ডিপেন্ডেন্ট জোট করে। ভাবছেন কেন রিমাদি? আপনি এইভাবে ভাবছেন কেন? এইভাবে ব্যাপারটাকে ভাবা যায়? ইংরেজ সরকারের বিরুদ্ধে সবাই মিলে একত্রিত হয়েছিল বলেই তো আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু খুব ভালো সেটা ছিল, সেটা দেশের মানুষের করে। আপনি কিভাবে ভাবছেন তার উপরে? আপনার নজরিয়া একরকম হচ্ছে, কিন্তু বাকিরা অন্যরকম ভাবে ভাবছে। আজকে ভারতবর্ষের সায়েন্টিস্টরা ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষের স্যাটেলাইটকে চাঁদে পৌঁছে দিচ্ছে। আমাদের এটাও ভুললে চলবে না যে এই বাংলায় দাঁড়িয়ে আজকে মহিলাদের সুরক্ষা কোথায় দাঁড়িয়েছে। আজকে এখানে আমাদের আরজিকর ঘটনার পর থেকে আজকে আপনি দেখুন, আজকে আমাদের ইস্যু দিল্লির। প্লিজ আমি নিশ্চয়ই আসছি, যেহেতু আমরা মহিলা সংরক্ষণের কথা তুলেছি। আচ্ছা, শিক্ষার কথা তুলি, আপনি যেহেতু শিক্ষার কথা তুললেন, আপনি দেখবেন এই ইতিমধ্যে সরস্বতী পুজো গেছে। আমি বোলপুরের কথা তুলছি, রবি ঠাকুরের বোলপুর, সেই বোলপুর যেখান থেকে আমরা অভিনবত্ব শিক্ষাগত ধারা রবি ঠাকুরের থেকে পেয়েছি। আজ বোলপুরে থাকা একটা স্কুলের দরজা বা স্কুলের একটা গেট বন্ধ এবং আম মানুষ ওখানে বাইরে দাঁড়িয়ে সরস্বতী পুজো করছে, কারণ ওখানকার হেড শিক্ষক তাকে বারবার ফোন করার পরেও তিনি গেট খোলেননি যে প্রতি স্কুলে কি সরস্বতী পুজো করার দরকার আছে। এই হচ্ছে আমার বাংলার শিক্ষাগত জায়গা। তারা যদি আজকে বলে ওটা আপনাদের বিজেপি সমর্থক ইচ্ছে করে করেছে, সমর্থক বললে হবে না। বউ ভাগ্যে শিক্ষা জেলে। আজকে আমরা নিজেরাই দেখছি, স্বাস্থ্যর কথা তুলছি, আপনি শিক্ষার কথা তুলেছেন, আপনি স্বাস্থ্যর কথা তুলেছেন। আপনার বেলায় আমি বলিনি, তাই জন্য আমি অনুরোধ করবো আপনি আমার কথাটাও শোনার মতন বলার সুযোগ। আমরা দেখেছি স্বাস্থ্যের ক্ষেত্রেও, আমরা দেখেছি এখানে যে স্বাস্থ্য সাথী প্রকল্প চলছে,
ঘরে ঘরে প্রত্যেকটি হাসপাতালে মানুষের থেকে স্বাস্থ্যসাথীর নামে টাকা লুটপাট করা হচ্ছে। এতই যদি স্বাস্থ্য নিয়ে চিন্তা ছিল তাহলে আয়ুষ্মান ভারতকে এখানে কেন বাংলা নিয়ে বেশি কথা বলছেন। কালকে বিধানসভা নির্বাচন বাংলায় নেই, 26-এ রয়েছে, অনেক দেরি এখনো। দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলি আমরা। আমি আপনাকে এটার বাইরেও আমি আসি, স্বাস্থ্যর কথাও আমি বললাম, আমি শিক্ষাগত জায়গা থেকে বললাম। আজকে ভারতীয় জনতা পার্টি শুধু আয়ুষ্মান ভারত বা আমাদের এখানে আপনি সেটাও ছেড়ে দিন, আমাদের পশ্চিমবঙ্গে দুর্নীতির কথা আমি তুললামই না। পশ্চিমবঙ্গ মডেল আমার বিশ্বাস ভারতবর্ষের কোনো রাজ্য ভুলেও নিতে চাইবে না। রইল আমি এবার চলে আসি আপের কথা, যেখানে আমরা গত 2রা ফেব্রুয়ারি দেখেছি আপের। আমি বুঝতে পেরেছি আপনি বলছেন যে কোনো মডেল কেউ নেওয়ার চেষ্টা করবে না, মধ্যপ্রদেশ নিয়েছে শিবরাজ সিং চৌহান, আপনার মনে থাকবে লাডলি বেহেনা। আমি মনে হয় খুব একটা ভুল বলছি না রিমাদি। রাষ্ট্রপতি দ্বারা পুরস্কৃত হচ্ছে দুয়ারে সরকার, একটু বলবেন? আচ্ছা বেশ, না আমার মনে হচ্ছে আমরা ধীরে ধীরে এই ডিবেটটা আমার মনে হয় আমি একটু টাইমলাইনের থ্রুতে 2026-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাখতে পারতাম। আমি বলছি টাইমলাইন অনেকটা এগিয়ে গিয়েছি। না রিমাদি গৌরাঙ্গ বাবু, আমি দুজনকেই বলছি, আমার মনে হচ্ছে আপনারা যেইভাবে কথা বলছেন, আমরা বলছি টাইমলাইনের থ্রুতে সরাসরি টাইম মেশিন করে 26-এর নির্বাচনের ঠিক আগের দিন চলে এসেছি। আমার দৃঢ় বিশ্বাস আগামীকালের এই ভোট মানুষকে পরিষ্কার বুঝিয়ে দেবে ভারতীয় জনতা পার্টি। আজকে আপনি দেখুন বাজেট অ্যানাউন্স হয়েছে, সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য আমাদের অর্থমন্ত্রী যে ধরনের তিনি প্রকল্প, যে ইনকাম ট্যাক্সের প্রতিও তিনি যেই রকম একটা বেনিফিশিয়াল মানুষকে দিয়েছেন, যেখানে মধ্যম বর্গের প্রত্যেকটা মানুষ উপকৃত হয়েছে, আমার বিশ্বাস মানুষ এগুলো দেখবে। আমি আসছি গৌরাঙ্গবাবু, আসছি আপনার কাছে। রিমাদি আমার একটা সহজ প্রশ্নের উত্তর দিন। আমরা যখন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে কাজ করি, আমাদের দুটো প্যাটার্ন হয়, আমি একটু সহজভাবে বলে দিই। তা হচ্ছে হেডলাইন্স হয়, সংবাদ শিরোনাম হয়, দেন তার আন্ডারে অনেকগুলো লেখা থাকে। অর্থাৎ শিরোনাম একটা হয় আর ভেতরেও অনেক কিছু থাকে। আমি বলছি আপনারা তো আউটলাইনটা দিচ্ছেন যে 12 লাখে নো ইন্টারেস্ট, অর্থাৎ নো ট্যাক্স। তাহলে ভেতরের বিষয়বস্তুগুলো কিন্তু অনেক গভীর রয়েছে। রিমাদি, আপনারা আউটলাইনগুলো সব জায়গায় প্রচার করছেন, ভেতরের গুলোও কিন্তু আপনাদেরকে ক্রমশ প্রকাশ্য করতে হবে। কিন্তু আজ বাজেট নয় আমাদের। আমার অনুরোধ থাকবে আপনাকে, আপনি আগামী যে কোনো এপিসোডে এই টপিকটা নিয়ে রাখবেন। আমি নিশ্চয়ই চাইবো যে আপনি আমাদেরকে আবার সেই সুযোগ দেবেন, এবং আমি দায়িত্ব নিয়েও আপনাকে এটার পুরো ডিটেলসটা সেখানে বোঝাবো, যাতে আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে প্রতিটা মানুষের কাছে এর একটা খুব সুন্দর বিবরণ আমি রাখতে পারি। বেশ, আমি এবার একটু রতনবাবুর কাছে যাব। আমি ইলেকশনের লাস্টে একটাই কথা বলবো, দিল্লির মানুষ কিন্তু এবারে প্রমাণ করেই দেবে আপকি বার মোদি সরকার। আপনি আপকি বার মোদি সরকার বলছেন, আর প্রথমেই আপের নাম নিচ্ছেন। আমি রতনবাবুর কাছে যাব। রতনবাবু, আমি এখানে রতনবাবুর কাছে যাব। রতনবাবু, কি হচ্ছে বলুন তো, যখন একদিকে তৃণমূল সমর্থক সরাসরি সাপোর্ট করছেন আপ আদমি পার্টিকে, এবং আপকে প্যারালালি তারা যাচ্ছেন সেখানে এবং যাবার পরে যেভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন, কংগ্রেসেরও কি সেইভাবে পাশে দাঁড়ানো উচিত ছিল না? উল্টে আমার মনে হয় এই বিধানসভা নির্বাচন একটু হলেও খুঁটি নড়বড়ে রয়েছে আপের, তার কারণ স্ট্যাটিস্টিক্স তাই বলছে। আর ঠিক সেখানে কংগ্রেস এবং আপ দুজন কি একত্রিতভাবে লড়াই করা যেত না? রতনবাবু আনমিউট করুন প্লিজ। রতনবাবু, শোনা যাচ্ছে না আপনার কথা, আনমিউট করুন প্লিজ। বেশ, রতনবাবু বলুন। রতনবাবু, আসছি আপনার কাছে, কিন্তু এই মুহূর্তে নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল কি বলছেন পাশাপাশি রাখছি, দেখুন। विधानसभा के होने वाले चुनाव के लिए केजरीवाल की गारंटी जारी कर रहे हैं। केजरीवाल की गारंटी का मतलब है पक्की बात, उसमें कच्ची बात कुछ नहीं होती है। जैसे ये लोग कभी कहते हैं संकल्प पत्र, कभी कुछ, सबको पता है वो फर्जी होते हैं। जब पहले चुनाव में प्रधानमंत्री मोदी जी ने कहा था
कि मैं 15-15 लाख दूंगा। उसके 1-1.5 साल बाद एक इंटरव्यू में अमित शाह जी से पूछा गया कि भाई प्रधानमंत्री जी ने 15-15 लाख देने का वादा किया था, तो अमित शाह जी ने कहा भाई वो तो चुनावी जुमला था। तो भारतीय जनता पार्टी, कांग्रेस पार्टी, ये दूसरी पार्टियां जो हैं, ये चुनाव में जो भी घोषणाएं करती हैं वो चुनावी जुमले होते हैं, वो अलग अलग नाम से करती हैं। जैसा भी सौरभ भारद्वाज जी ने कहा कि हम लोगों ने गारंटी शब्द इस्तेमाल करना चालू किया, तो अब इन्होंने भी गारंटी शब्द इस्तेमाल करना चालू कर दिया। गारंटी शब्द को भी बर्बाद कर दिया इन्होंने, वो भी इन्होंने एक तरह से अपने। तो अब ये केजरीवाल की गारंटी है, ये मोदी की गारंटी नहीं है। ये पक्की वाली गारंटी है, उनके जैसी कच्ची वाली गारंटी नहीं है। आज हम 15 गारंटी जारी कर रहे हैं, 15 केजरीवाल की गारंटियां जारी कर रहे हैं, जो कि अगले 5 साल के अंदर पूरी की जाएंगी। आपदा वालों ने दिल्ली को पानी माफिया के भरोसे छोड़ दिया है। इन लोगों ने 3 चुनाव में यमुना जी की सफाई के नाम पर वोट मांगे। आज कह रहे हैं, और बेशर्मी देखिए अब कहां तक पहुंच गए। अरे भाई यमुना जी से तो वोट थोड़ा मिलता है, हम यमुना जी की सफाई नहीं करेंगे। बेशर्मी से ये कहने की इनकी हिम्मत, ये चौंकाने वाला चरित्र है जी। बेशर्मी है, बेईमानी है, बदनीयती है। ये दिल्ली वालों को पानी के लिए तरसाना चाहते हैं। ये चाहते हैं कि हमारे पूर्वांचली साथी हर साल गंदगी में ही छठी मैया की पूजा करें। साथियों, अपने राजनीतिक स्वार्थ में आपदा वालों ने एक और घोर पाप किया है, और ये पाप कभी भी माफ नहीं हो सकता है। বোঝাই যাচ্ছে রাজনৈতিক পারো চটচট করে চড়ছে। বিজেপি আপ একে অপরকে এমনভাবে নিশানা করছে, সাধারণ মানুষের পালস এমনিতেই আপ হয়ে রয়েছে। আগামীকাল কি হবে ভগবান জানে। আমি তো রতনবাবুর কাছে যাব। রতনবাবু, অন্তত পালসটা বুঝতে পারছি, দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেস কি হাত শেখবে, নাকি ব্যাকফুটে থেকে লড়াইটা একটু ত্রিমুখী হবে, কোনটা? অঞ্জনদা, কংগ্রেস কখনো মানে ব্যাকফুটে থেকে বা পেছন থেকে লড়াই করার মানসিকতা নিয়ে কোনো নির্বাচনে অংশগ্রহণ করে না। তাহলে ইন্ডিয়া জোটের শরিক কেন হয়েছে? সামনাসামনি লড়তেন, একাই লড়তেন, কংগ্রেস একা লড়তো। বলি অঞ্জনদা, দিল্লির নির্বাচনে অলরেডি আমাদের যে সমস্ত নেতা, রাহুল গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকা অর্জুন খাড়গে, সবাই নেমে পড়েছে সর্বশক্তি। কারণ যে বাধা করেছিল কিন্তু বাধা নিভায়নি। কেজরিওয়াল বলেছিল 5 বছরের মধ্যে যমুনা নদীর জল পরিষ্কার হয়ে। দাঁড়ান রতনবাবু, আপনি কার এগেনস্টে বলছেন? আপনার এগেনস্টে তৃণমূল সমর্থক এখানে রয়েছে। গৌরাঙ্গবাবু দেখতে পাচ্ছেন তো, কংগ্রেস বলছে। বলুন রতনবাবু, বলুন। দেখুন, হ্যালো অঞ্জনদা, শোনা যাচ্ছে? হ্যাঁ রতনবাবু, একদম স্পষ্ট আপনি বলুন। আপনি আপনার এগেনস্টে বলছেন, বলুন। হ্যাঁ, যেটা বলছিলাম যে দেখুন অঞ্জনদা, দিল্লিতে কংগ্রেস যে ভালো রেজাল্ট করবে তার পূর্বাভাস কিন্তু আমরা পেতে চলেছি। আমাদের যে নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকা অর্জুন খাড়গে, আমাদের কিন্তু কংগ্রেসকে হারিয়ে কিন্তু আম আদমি পার্টি দিল্লিতে ক্ষমতায় এসেছিল 2015 সালে। কিন্তু আন্না হাজারের মতো লোককে পর্যন্ত এই পার্টির নেতা কেজরিওয়াল তাকে শুধু মানে ভোটের ঢাল হিসেবে ব্যবহার করেছিল। আজকে আন্না হাজারের মতো লোকও মুখ খুলছে কেজরিওয়ালের বিরুদ্ধে। আজকে মুখে বড় বড় প্রতিশ্রুতি। অঞ্জনদা, আপনারা জানেন
যে কোনো একটা কাজ করতে গেলে দেখবেন ক্রেডেন্সিয়াল বলে একটা ফর্ম প্রথমে নেওয়া হয় কাগজ, যে তার অভিজ্ঞতা আছে কিনা। শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য মানুষকে মিথ্যা কথা বলে, ধোঁকাবাজির কথা বলে শুধুমাত্র ক্ষমতায় এসেছে। আর ম্যাডাম যেটা বলছিল, আপকি বার মোदी সরকার দিল্লি মে, মোदी সরকার দিল্লি মে 7-7খানা দিল্লিতে এমপি জিতেছে, সেখানে বিধানসভা নির্বাচনে তারা কিছু পাচ্ছে না। তার মানে কি? তার মানে এখানে অরবিন্দ কেজরিওয়াল আর মোদির সাথে একটা ঘটা হয়ে আছে। দিল্লির মানুষ বুঝতে পেরেছে যে জাতীয় কংগ্রেস ছাড়া, বিষয়বস্তু হলো যে প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব একটা নীতি থাকে, যে নীতি পাল্টে যায় প্রত্যেকটা ইলেকশন বেসিসে। এবং এইবারে আপ আর কংগ্রেস হঠাৎ করে তাদের জোট ভেঙে দিয়ে একে অপরের বিরোধিতায় নেমে গেছে। সেখানে মানুষ খুব পরিষ্কার বুঝতে পারবে যে যারা নিজেদের জোট করতে পারে না, তাদের নীতি বলে কোনো বস্তু নেই। সেখানে ভারতীয় জনতা পার্টির মতন একটি প্রাচুর্যময় দল, ভারতবর্ষের সব থেকে বড় একজন রাজনৈতিক দল, ভারতবর্ষকে বিশ্ব বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। সেখানে কোনোদিনও এক এক করে রিমাদি প্লিজ এক এক করে রতনবাবু কথাটা একটু শুনতে হবে প্লিজ। রিমাদি প্লিজ, আমি একটু রতনবাবু কথাটা শুনতে চাইছি। রতনবাবু বলুন। 2015 সালে আম আদমি পার্টি পেয়েছিল 67টা, সেখানে বিজেপি পেয়েছিল 3টে। 2020 সালে বিজেপি ক্ষমতায়, বিজেপি সরকার পেয়েছে 8টা, আর 62টা পেয়েছে হচ্ছে আম আদমি পার্টি। অঞ্জন দা, এখানে কংগ্রেস কিন্তু শূন্য, কংগ্রেস কিন্তু কিছু পায়নি দিল্লিতে। কিন্তু কংগ্রেস 15 বছরে শীলা দীক্ষিতের আমলে দিল্লিতে যে পরিষেবা দিয়েছিল তাকে সম্পূর্ণ লাভসাত করে দিয়ে, যে পরিষেবা দিয়েছিল পুরো দিল্লির মানুষ, ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে সাফ করে তুলে দিয়েছে। যার জন্য কংগ্রেসকে প্রতিবার প্রত্যেকটি আঞ্চলিক দলের কাছে ভিক্ষার বাটি নিয়ে যেতে হয়েছে, যাতে তারা আবার নিজেদের পুনরায় স্থাপিত করতে পারে। আজকে দিল্লিতে তো অন্তত ভারতীয় জনতা পার্টি তার নিজের সাংসদ মূর্তিমান রাখতে পেরেছে। কংগ্রেসের ক্ষেত্রে আমরা বারবার দেখছি, যেখানে আজকে বাংলাদেশের ইস্যুও চলছে, আজকে রাহুল গান্ধী কিন্তু ইন্টারন্যাশনাল পাওয়ার দ্বারা মোটিভেটেড। আপনি আমার বলার সময় বলতে দিন আমাকে, তারপরে বলুন। এরকম বললে বলাই হবে না কারোর কথা। শুনুন, একটা যে এলাকা থেকে একটা এমপি যে মেম্বার অফ পার্লামেন্ট হয়, তারও কিছু ভূমিকা থাকে। আজকে যে রাজ্যে 7-7খানা এমপি পার্লামেন্টে, সেই এলাকার তারা কি করেছে এলাকার উন্নয়ন, সেটাও কিন্তু মানুষ দেখে নেবে আগামীকালের নির্বাচনে। আমরা আশাবাদী আছেন না, আমরা আমাদের সর্বশক্তি নিয়ে দিল্লিতে নির্বাচনে প্রচার করেছি। দিল্লির মানুষ এর আগেও কংগ্রেসকে জিতিয়েছে। কংগ্রেস 15 বছর ক্ষমতায় ছিল শীলা দীক্ষিতের নেতৃত্বে। আমরা আগামী দিনে, আচ্ছা রতনবাবু, আমাকে একটা সহজ একটা প্রশ্নের উত্তর দেবেন রতনবাবু। কংগ্রেস আবার দিল্লির মসনাদে, রতনবাবু আজ কালকে ভোট হয়ে যাবে 8 তারিখে অঞ্জন দা, বুঝতে পেরেছি। রতনবাবু চলে যাই, দেখতে পাবো যে কংগ্রেস শূন্য থেকে আমার প্রশ্ন শোনা যাচ্ছে, কংগ্রেস কোথায় গিয়ে পৌঁছেছে। রতনবাবু, আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। আপনি বিশ্বাস করেন যে আপ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে? কে? আপ? হ্যাঁ, অবশ্যই যুক্ত থাকতে পারে। অবশ্যই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। আবগারি দপ্তরের কেলেঙ্কারি, আবগারি দপ্তরের কেলেঙ্কারি, এত কিছু জানা সত্ত্বেও ইন্ডিয়া জোটের শরিকের সঙ্গে কি করে আপনারা রয়েছেন? কেন বেরিয়ে যাচ্ছেন না? কেন নিজেদের দল তৈরি করতে পারছেন না? আমি বিচারের জায়গায় নাই রতনবাবু। অভিযোগ উঠেছে রতনবাবু, আপনি যেটা গ্রাউন্ড লেভেলে বুঝতে পারছেন, জাতীয় কংগ্রেসের মাথারা সেটা বুঝতে পারছেন না, ছাড়ছেন না কেন? ইন্ডিয়া জোটে রয়েছেন কেন আপনারা? আলাদা দল তৈরি করুন, আলাদা দল তৈরি করুন। কংগ্রেস তো এত সর্ববৃহৎ দল, কংগ্রেস একা লড়ুক। ইন্ডিয়া জোটে কেন ভূমিকা থাকছে সেখানে? কেন তৃণমূল কংগ্রেস, আপ, এদের প্রত্যেকের ভূমিকা লাগছে আপনাদের? রতনবাবু, হিপোক্রেসি হয়ে যাচ্ছে আই থিঙ্ক কোনো এক জায়গায়। রতনবাবু প্লিজ, আমার মনে হয় এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে আপনাদের একত্রিত হওয়ার সময় ছিল, যে সময়তে আপের সব থেকে বেশি আপনাদের সাপোর্ট দরকার ছিল। সেই সময়ই আপনারা আলাদা আলাদা ট্র্যাকে যাচ্ছেন। আপনারা মনে হয় বিশ্বাসই করেন না, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমি এখানে ব্রজকিশোর বাবুর কাছে যাব। ব্রজকিশোর বাবু, কি বলবেন? কংগ্রেস তো একেবারে আপনাদের বিপরীতে। কি মনে হচ্ছে? 2 রকম 3 রকম ফ্লাকচুয়েশন হতে পারে, পারসেপশন থাকতে পারে। একটা 10% থেকে 15% ভোট যদি সত্যি সত্যি কংগ্রেস নিয়ে নেয়, তাহলে কংগ্রেসের এই জায়গাটা খুব বেশি পরিমাণে বিজেপি গ্র্যাব করতে পারবে। আর যদি 10%ও ভোট পায়, তাতেও জায়গাটা একটু টলমটল রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি
এই কংগ্রেসের ভোট বিজেপিতে ট্রান্সফার হয়, मेरे साइड क्लियर তাহলে नहीं তো आ रहा है আপের শোনা যাচ্ছে ব্রজকিশোর বাবু? मेरे साइड क्लियर नहीं आ रहा है कुछ। অঞ্জন দা বলি, ব্রজকিশোর বাবু আমার কথা শোনা যাচ্ছে? আছি রতন বাবু, ব্রজকিশোর বাবুকে একটু সুযোগ দিতে হবে। ব্রজকিশোর বাবু আপনার মতামত? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সব। ब्रजकिशोर बाबू आपका क्या राय है यहाँ पर? एक तो प्रॉब्लम अच्छा कि जो सुनाई नहीं जा रहा है। अभी सुनाई दे रहा है ब्रजकिशोर बाबू? अभी सुनाई दे रहा है क्या? कुछ बोल शायद आपके वहां से कुछ इशू हो रहा है। ठीक है, আমি এই জায়গায় রাহুল গান্ধী বিরোধী দলনেতা ঠিক কি বলছেন একবার শোনাবো, দেখুন। मोदी जी आते हैं और एक के बाद एक झूठ बोलते हैं, देश को बांटने का काम करते हैं, भाई को भाई से लड़ा देंगे, एक जात को दूसरी जात से लड़ा देंगे, और फिर अंत में जो आपका धन है, मेहनत की जो कमाई है, वो आपसे लेकर अदानी जैसे अरबपतियों को दे देंगे। सिस्टम यही है, आपका पैसा लो, आपको लड़ाओ, और आपका पैसा सीधा अरबपतियों के जेब में डालो। भाई और बहनों, 16 लाख करोड़ रुपए नरेंद्र मोदी जी ने 25 अरबपतियों का कर्जा माफ किया है। हिंदुस्तान में कोविड फैल रहा था, अस्पताल भरे हुए थे, लोग मर रहे थे, तब भी नरेंद्र मोदी जी ने लाखों करोड़ रुपए अरबपतियों का कर्जा माफ किया। नोटबंदी की, गलत जीएसटी लागू की, ये सारे के सारे काम छोटे व्यापारियों को, स्मॉल और मीडियम बिजनेस को खत्म करने के काम थे। ये सारे के सारे काम, इनकी हर पॉलिसी अरबपतियों के लिए दरवाजे खोलने के लिए, रास्ता खोलने के लिए पॉलिसीज बनाई जाती हैं। आज सच्चाई यह है कि हिंदुस्तान के युवाओं को रोजगार नहीं मिल सकता। आप लाखों रुपए प्राइवेट यूनिवर्सिटी, प्राइवेट कॉलेजेस में देते हो, और फिर पता लगता है कि रोजगार नहीं मिलता। मोदी जी आते हैं और एक के बाद एक झूठ बोलते हैं, देश को बांटने का काम करते हैं, भाई को भाई से लड़ा देंगे, एक जात को दूसरी जात से लड़ा देंगे, और फिर अंत में जो आपका धन है, मेहनत की जो कमाई है, वो आपसे लेकर अदानी जैसे अरबपतियों को दे देंगे। सिस्टम यही है, आपका पैसा लो, आपको लड़ाओ, और आपका पैसा सीधा अरबपतियों के जेब में डालो। भाई और बहनों, 16 लाख करोड़ रुपए नरेंद्र मोदी जी ने। একেবারে অন্তিম লগ্নে রয়েছে আপনাদের চারজনকে, এবার 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথমেই সুযোগ দেবো গৌরাঙ্গবাবুকে। গৌরাঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখুন, অরবিন্দ কেজরিওয়াল ভোটে ওখান থেকে জেতা দরকার এবং জিতবেনও। আমাদের খুব আশাবাদী, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ণ সমর্থন রয়েছে। দিল্লির মানুষকে যেভাবে করে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যে সুযোগ সুবিধাগুলো দিয়ে এসেছেন, সেটা কেউ দিতে পারেনি এর আগের দিনও, এবং কেন্দ্রের বিজেপি সরকারও। কেজরিওয়ালের 15 গ্যারান্টির মধ্যে প্রথমেই রয়েছে মহিলা সম্মান যোজনা, মানে আমাদের হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের মতো 2100 টাকা করে পার মান্থ প্রতিটা ওমেনকে দেওয়া হবে। এটা খুব ভালো দিক। আনএমপ্লয়মেন্ট, যেটা নরেন্দ্র মোদী তার বাজেটেও পেশ করতে পারেননি, এখানে বলছে ইউথদেরকে চাকরির ব্যবস্থা করা হবে। এটা একটা ডেফিনেটলি খুব ভালো দিক। আমরা এই সমস্ত নতুন দিক, যে ছাত্র এবং সিনিয়র সিটিজেনদেরকে বেসরকারি হাসপাতালেও, সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতালে চিকিৎসা, ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে, জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে, যমুনা রিভারের এবারে ক্লিনের ব্যবস্থা করা হবে। এই ধরনের পণ্যটা 18,000 প্রিস্টদেরকে দেওয়া হবে। স্টুডেন্টসদের জন্য রয়েছে। আমরা বিলিভ করি যে অরবিন্দ কেজরিওয়াল মিথ্যা কথা বলেন না। সরকারের কে মানুষকে ভোট দেওয়া উচিত, এবং অরবিন্দ কেজরিওয়াল যে কথা দেন সেই কথা কিন্তু তিনি পূরণ করেন, যেটা কেন্দ্রের বিজেপি সরকার করে না। বেশ, আমি এখানে আমার না একটা সহজ প্রশ্ন রয়েছে গৌরাঙ্গবাবু। আমি বলছি যে আপনি বললেন যে 2100 টাকা করে দেওয়া হয়, আপনি এটাকে হাইলাইট করলেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি বললেন যে দিল্লির সরকার অনেক কিছু করেছে। আচ্ছা,
তৃণমূল কংগ্রেসে তো এক্সপেন্ড করছে নিজেকে, কোনো সময় যদি দিল্লিতে যাওয়ার সুযোগ হয় তাহলে কি আপের বিরোধিতা করবে কংগ্রেসের মতো? কখনো আপকে সাথে নিয়ে দিল্লিতে একদিন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, যেমন তৃণমূল কংগ্রেসকে নিয়েও থাকতে চেয়েছিল, কিন্তু পরবর্তীকালে কংগ্রেস তৃণমূল আলাদা হয়ে গেছিল, আপও আলাদা হয়ে যাবে। ইন্ডিয়া জোট আগামী দিনে নরেন্দ্র মোদীর বিজেপির অপশাসনকে অবশ্যই আগামী দিনে বুঝতে পেরেছি। আমি ব্রজকিশোর বাবুর কাছে যাব। ব্রজকিশোর বাবু, आपका टाइम शुरू होता है अभी, 1 मिनट स्टैंड पॉइंट बताइए। हाँ, ब्रजकिशोर बाबू सुनाई दे रहा है? हाँ बताइए, कुछ इशू हो रहा है। আমি রতন বাবুর কাছে যাব। রতন বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন রঞ্জনদা, 10 বছর ক্ষমতায় থাকার পর যদি আবার একটা নির্বাচনের সামনে এসে যদি বলে আবার সেই একই মিথ্যা কথা, একই প্রতিশ্রুতি যে আমরা এই করে দিব সেই করে দিব, 2100 টাকা দিব মহিলাদেরকে, যমুনার জল পরিষ্কার করে দিব, দূষণ মুক্ত দিল্লি শহরের বাতাবরণ দূষণ মুক্ত করে দিব, এই একই কথা 10 বছর দুটো নির্বাচনে তিনি কিছুই করতে পারেননি। তাই আবার একটা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছে। কারণ একটা নির্বাচনের পর মানুষ কিন্তু দেখে যে 5 বছরের পর তিনি বলেছিলেন মাত্র 5 বছরে এত কিছু করা সম্ভব নাই, আপনারা আরো 5 বছর আমাকে সুযোগ দিন। 10 বছর নেওয়ার পরে কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম একটা উনি বিলাসবহুল একটা নিজের মানে রাজপ্রাসাদ তৈরি করেছেন, যমুনা নদীর জল দূষণে ভর্তি হয়ে গেছে, মানুষ নামতে পারে না, যে টিমিতে ছিল সেই টিমিতেই আছে, আফগানি কেলেঙ্কারি ওনার মাথার উপরে ঝুলছে। অতএব আগামী দিনে কংগ্রেস যে ক্ষমতায় আসবে, কংগ্রেসের প্রতি মানুষ কিন্তু আবার আস্থা বিশ্বাস দিল্লি রাখছে। আমরা আশাবাদী যে কংগ্রেস দিল্লিতে অনেক ভালো রেজাল্ট করবে। আমি রিমাদির কাছে যাব। রিমাদি, একেবারে অন্তিম রাউন্ডে রয়েছে, আপনার 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট, বল। ভারতীয় জনতা পার্টি, যেটা প্রথমেই আমরা বললাম, দেশের মানুষের কথা আগে চিন্তা করে, তারপর পার্টির কথা চিন্তা করে। এটাই আমাদের নীতি, আর সেই নীতি নিয়ে প্রত্যেকটি কার্যকর্তা প্রত্যেকটি দেশের প্রত্যেকটি ভাগে তারা তাদের কার্যরত মানুষের মাঝখানে পৌঁছে যাচ্ছে। আমাদের নীতি, আমরা এডুকেশনটাকে ভালো করতে চাই, আমরা স্টেট গভর্নমেন্ট পলিসিটাকে বেটার করতে চাই, এবং সেই স্টেট গভর্নমেন্ট পলিসির মাধ্যমে আমরা যে আগামী দিনের যুব সমাজ আছে তাদের জন্য কম্পিটিটিভ এক্সাম তৈরি হবে। তারপর আপনার বি.আর. আম্বেদকর যেটা আপনার স্টাইফেন্ড পলিসি আছে, সেই স্কিমটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। 500 টাকায় গরিব ফ্যামিলিদের জন্য গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করা হচ্ছে, এবং উৎসবের দিনগুলিতে যেরকম দিওয়ালি, এই সময় ফ্রি গ্যাস দেওয়া হবে। এবং শুধু তাই নয়, অটল ক্যান্টিন তৈরি হবে ক্লাস্টার ওয়াইজ করে, 33টির উপরে ক্লাস্টার, মানে আমরা যদি জুন ভাইয়ে দেখি, আপনি জানেন সেখানে মানুষের জন্য সুযোগ থাকবে, তারা 5 টাকায় যাতে স্বাস্থ্যকর উপলব্ধি করতে। আমি অনুরোধ করবো, যারা 15 বছর ধরে দেশটাকে লুটপাট করে দেশটাকে বিক্রি করে দিয়েছে, একেবারে অন্তিম লগ্নে এসে আমি পালস আপ করতে দিতে পারবো না, আমি সরি, আমি আপনাদের আর সময় দিতে পারছি না। একেবারে অন্তিম লগ্নে রয়েছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। যে পালস এখানে আপ হচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে, এই পালস, এই রাজনৈতিক তরজা এবং এত লড়াই কি প্রভাব ফেলে তা দেখা যাবে ঠিক বুধবার 8ই ফেব্রুয়ারি। নজর থাকছে আমাদের, আপনারা নজর রাখুন ট্রাইব টিভি বাংলা পর্দায়। এরকমই সন্ধ্যে 7টায় টান টান শো দেখার জন্য নজর রাখতে হবে শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।